আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে। উপলক্ষ সংস্কৃতি নাট্য দলের প্রযোজনা শের আফগান। মুখ্য ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, পরিচালনায় দেবেশ চট্টোপাধ্যায়। উনিশশো সাল থেকে বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের মঞ্চে শের আফগান হিসেবে দাপিয়ে বেরিয়েছিলেন প্রবাদ প্রতিম নাট্যকার এবং অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এরপর দীর্ঘ বিরতি, সেই নাটককেই নতুন রূপে মঞ্চে ফেরত নিয়ে এসছেন নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়। শের আফগান মূল নাটক লুইজি পিরান্দেল্লো, রূপান্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত, মোনালিসা চট্টোপাধ্যায়। এই নাটকের আনুমানিক সময়সীমা 2 ঘন্টা 10 মিনিট, 2টি 10 মিনিটের বিরতি সহ। কতটা বদল আনা হলো শের আফগানে, পারিপার্শ্বিকই বা কতটা বদল হলো? কারণ এই নাটকের মধ্যে যেমন রয়েছে যুক্তি ও যুক্তিহীনতার ছন্দ, তেমনি রয়েছে বাস্তব ও কল্পনার আশ্রয়। একই সঙ্গে রয়েছে নানা রকম দ্বন্দ্ব। আজকে আবার কি খাচ্ছ? ওই রুটি আলু ভাজা। হ্যাঁ, ইউজুয়াল। বলছি দাদা একটু এখানে রাখো। রাখো, তুমি বসো। হ্যাঁ দাদা, এই মেকআপ টেকআপ কি সব তোমরা নিজেরাই করো? হ্যাঁ, নিজেরাই করি। ও কি হলো? 12 বছর ধরে এক জুতো চলে নাকি? প্রোডাকশন কে বলো না চেঞ্জ করে দিতে। বলছি দাদা, এই জায়গাটা কোথায়? এটা হলো বর্ধমানের ময়ূরমহল। ময়ূরমহল বর্ধমান? বাহ, মোগলাই পিরিয়ডের বাংলা পছন্দ হচ্ছে না? তাহলে ধরে নাও কোনো আপ কান্ট্রি, এই ধরো আগ্রা কিংবা খাস দিল্লি। জায়গাটার কোনো ঠিক নেই। ঠিক কিভাবে একটু একটু করে রূপ নিচ্ছে এবং পাচ্ছে শের আফগান দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশে, তা দেখতেই হাজির হয়েছিল আজকাল.in। আসুন দেখে নেওয়া যাক কি চলছে প্রেক্ষাগৃহের পেটের মধ্যে শের আফগানের প্রস্তুতিতে। আমার প্রথম কথা, এই সেই নাটক এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক এবং কেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতন যে চরিত্র অভিনয় করেছেন রজতাভ দত্ত? প্রথম কথা হচ্ছে, পিরান্দেল্লোর নাটকের সব থেকে মজা হচ্ছে যে মুখ এবং মুখোশের খেলা এবং সত্যের একটা বহুস্তরীয় যে বিষয় থাকে। মানে সত্য কখনো একপাক্ষিক হয় না বা একস্তরীয় হয় না। আমরা যেরকমভাবে সাদা কালোর বিভাজন করি যে এটা ঠিক, এটা ভুল, এই যে তার বাইরে গিয়েও সত্যি কোথাও একটা থাকে, ট্রুথ কোথাও থাকে, একটা মাল্টিফেসেট একটা স্পেস থাকে। সেটা সেই অনুযায়ী এনরিকো IV বা হেনরি IV বা শের আফগান চিরকালীন একটা ভাষ্যের কথা বলে। সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে বেসিক ইনস্টিংক্ট, সেই বেসিক ইনস্টিংক্টগুলোর কতটা তার মুখ এবং কতটা তার মুখোশ। আমরা প্রতিদিন আসলে আমরা বিভিন্ন রকম মুখোশ পড়ে চলি। বাড়িতে একরকম মুখোশ পড়তে হয়, রাস্তায় বেরোলে একরকম মুখোশ পড়তে হয়, কাজের জায়গায় একরকম মুখোশ পড়তে হয়, আবার একটা অন্য কোনো জায়গায় অন্য একটা মুখোশ পড়তে হয়। তো ব্যক্তি মানুষ আর এই যে বিভিন্ন স্পেসে আমাদের মানুষটা বদলে বদলে ফেলি আমরা নিজেদেরকে, বিভিন্ন মুখোশ, এর যে দ্বন্দ্ব আমাদের মধ্যে সর্বক্ষণ চলতে থাকে, সেখান থেকে অনেক সময় মানুষের মুখ এবং মুখোশ মিলেমিশে যায়। তখন কোনটা মুখ আর কোনটা মুখোশ মানুষটা আলাদা করতে পারে। কোনো সময় একটা মানুষ দীর্ঘদিন একই মুখোশ পড়তে পড়তে তার কাছে নিজের মুখটা চিহ্নিত হয় না, সেই মুখোশটাই তার উপর চেপে বসে। তো সেইটা শের আফগান বলে দেয়। আমাদের কুৎসরটাকে এটা চুরি নেই, কিন্তু সামনাসামনি চেপে ধরলেই বলবে আমি তো অন্তত করিনি। সামনাসামনি সবাই বেশ ভদ্র, ব্যাপারটা মজার না?
অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র রজতবাবু দত্তর বিষয় সেটা মানে ওইরকমভাবে দেখলে হবে না, বরঞ্চ বলতে হয় যে এই সেরাব গানের চরিত্র তো আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে তো দেখিনি সেরাব গান চরিত্রে, কিন্তু এই চরিত্রটার যে একটা মানে বড় মাপের একটা স্পেস, সেইটারকে হাইট করা এবং একই সঙ্গে রিভিল করা, এটা বাংলা অভিনয়ের জগতে খুব কম মানুষই আছেন যেটা পারেন, তার মধ্যে রজতবাবু দত্ত অন্যতম। সেই জন্য রজতবাবু দত্ত। মনের আলোকে আমার মুখখানা তখন আপনার একবারও মনে পড়েনি? আপনার খারাপ লাগেনি আমার কথা ভেবে? একটু মনে পড়ছে, একটু মনে পড়ছে। কি হয়েছিল মনে পড়ে? আমি কাউকে বলিনি, কাউকে কিছু বলিনি, কাউকে কিচ্ছু বলবো না। শের আফগান যখন আপনি নামটা বললেন বা যে বিষয়গুলো আলোচনা করলেন, সেরকম কি তাহলে ব্যক্তিকেন্দ্রিক নাটক? একদমই নয়, বললামই তো ব্যক্তিকেন্দ্রিক একদমই নয়। ব্যক্তির ট্র্যাজেডি সুর রয়েছে, নিশ্চয়ই রয়েছে। সেটা কিন্তু ওই গ্রিক ট্র্যাজেডি নয়, মানে গ্রিক ট্র্যাজেডির যে তার বিশালত্ব থাকে, মানে বা আমরা যেরকম ভাবে একটা গ্রিক ট্র্যাজেডিকে চিহ্নিত করি, সেই রকম ট্র্যাজেডি কিন্তু এটা নয়। তার বাইরে গিয়ে এটা বলা যেতে পারে যে একটা আধুনিক উপাখ্যান, একটা যে উপাখ্যানটা আমাদেরকে সবসময় চিরকালীন এই দ্বন্দ্বটার মুখোমুখি দাঁড়াতে দেয়। আমি আপনার দিদির কথা বলছি, আমার মা। তুমি তো আমার মা ছিলেন না? তাহলে আমার এই বাড়ি থেকে এত দূরে তোমার মা, আমার দিদি মারা গেলেন, তুমি কি করে জানলে যে আমি সেটা আপনার সাথে লুকিয়ে লুকিয়ে তার জন্য খাবিনি? কি বলছো? কি বলছো? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে প্রবাদ প্রথম যে নাট্যকার, যে অভিনেতারা যে চরিত্র অভিনয় করে গেছেন, সেই চরিত্রেই এখন আপনি অভিনয় করছেন, চ্যালেঞ্জ লাগে, ভয় লাগে না, সমীহ কি কাজ করে? আমার একটা সুবিধে হচ্ছে আমি এনাদের পারফরমেন্স কিছুই দেখিনি। আমি সৌম্য মিত্রকে অনস্টেজ দেখিনি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কেও দেখিনি। এই নাটকগুলো তো নয় যেগুলো আমি করছি, তো সেটা একটা সুবিধের দিক। দেখলে হয়তো কোথাও না কোথাও সেটা হতো। আর তাছাড়া সবসময় তো এই রেফারেন্সটা কখনো আসবে, ওটার কথা ভাবলে তো অভিনয়ই করা যাবে না। চোখ খুলে দেখলাম চারপাশে জমাট কালো নিকষ অন্ধকার। ভাবলাম একটা নতুন কিছু করা যাক। নতুন কিছু মানে আমি চাইলাম আমার ভালোবাসার থিয়েটারে সবটুকু হাসি, গান, আলোকে এইখানে টেনে বার করে আনতে। আমি কাজটা পেয়ে আমি চেষ্টা করি সিনসিয়ারলি দর্শকের কাছে চরিত্রটাকে কমিউনিকেট করে দেবেন। নির্দেশক আমার মধ্যে দিয়ে বা নাট্যকার আমার মধ্যে দিয়ে যা বলাতে চেয়েছেন, তার সাথে অফকোর্স আমার নিজেরও কিছু উপাদান তো থাকি, সবটা মিলিয়ে দর্শকের কাছে চরিত্রটাকে বা নাটকটাকে একটা ব্যাখ্যা করার চেষ্টা প্রত্যেক অভিনেতাই তাই করে। কাজেই তারা যদি ওটা মাথায় রাখেন, তাহলে সেটা কখনোই তাদের তো মানে অভিনয়টাই ছেড়ে দিতে হয় প্রায়।
হাঁক ডাক, হাঁকাহাঁকি, একটু ভুল, একটু ভ্রান্তি, অনেকটা ঠিক একসঙ্গে মিলিয়ে ধীরে ধীরে মূর্ত হয়ে উঠছে শের আফগান। সুষমাময়ী চন্দ্রমার নয়ান ভবা, কি কাজ তারে করিয়া পা, যাহার ভিত্তিতে সতর্কিত বন্ধ দ্বার প্রহরা ছাড়ি। ये फरमान पहले वालों को दिया रुपया और इज्जत,